স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। প্রথম ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি। প্রথম ক্লাসে আমরা যে থিমটা সম্পর্কে পড়েছি সেই থিমটা ছিল কি, যে চাইল্ডহুড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এপিজে আব্দুল কালামের শৈশবের পটভূমি আমরা আগের ক্লাসে শেষ করেছি। জেনেছি এপিজে আব্দুল কালামের বাবার নাম, মায়ের নাম, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা জেনেছি। লাস্ট পোর্শনে জেনেছিলাম যে খাওয়া দাওয়ার বিষয়বস্তুটা, যেখানে জানলাম যে এপিজে আব্দুল কালাম সাধারণত তার মায়ের সঙ্গে খেত রান্নাঘরের মেঝেতে বসে, আর খাবারটাও ছিল খুব সাদামাটা, এক হাতা ভাত, তার সঙ্গে ভ্যারাইটিস অফ চাটনিজ ছিল। লাস্ট পোর্শনে ছিল কোকোনাট চাটনি, ফ্রেশ কোকোনাট চাটনি, এটা ছিল খাদ্যের মেনু। এবার আমরা আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজ দ্বিতীয় ক্লাসে আমরা পড়তে চলেছি এপিজে আব্দুল কালামের যে জীবনে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা আর সাফারিং, প্রেয়ার অ্যান্ড সাফারিং। সাফারিং হচ্ছে দুর্ভোগ, প্রেয়ার মানে কি প্রার্থনা, প্রার্থনা, আর সাফারিং হচ্ছে দুর্ভোগ। এই সাফারিং এবং দুর্ভোগ এই দুটি থিমকে ঘিরে আজকের টেক্সট আমরা পড়ব। এই দুটো থিম আমাদের গল্পে থাকবে, অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা কি আর সাফারিং এর প্রাসঙ্গিকতা কি। প্রাসঙ্গিকতাকে আমরা ইংলিশে বলতে পারি রিলিভ্যান্স, বাংলায় বলবো কি তাৎপর্য। প্রার্থনার তাৎপর্য আমাদের জীবনে কি রয়েছে, বা বিভিন্ন দুর্ভোগ, বিভিন্ন কষ্ট, সেই কষ্টের যে তাৎপর্য আমাদের জীবনে কতটা মাহাত্ম্যপূর্ণ হতে পারে, আমরা সেটা আজকে জানবো। এপিজে আব্দুল কালামের জীবনে প্রার্থনা এবং দুর্ভোগ এর মাহাত্ম্য কতটা ছিল। দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে থাকো, আমি বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে বিখ্যাত করে তুলেছিল কাদের কাছে? টু পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে। যে শিব মন্দিরটা রামেশ্বরমকে বিখ্যাত করে তুলেছিল তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট, ছিল কত? এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। কালাম বলছেন আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। ভালো করে আন্ডারলাইন করে রাখবে, এমসিকিউ এটাতে আসে যে কতটা মাইলের পথ ছিল। 10 মিনিটস ওয়াক, অর্থাৎ মিনিটের পথ, 10 মিনিটের হাঁটা পথ ছিল। ফার্স্ট লাইন কমপ্লিট অবশ্যই। যে দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে লোকালিটি ছিল, লোকালিটি মানে কি এলাকা, ওয়াজ প্রিডমিনেন্টলি বাংলা কি? প্রিডমিনেন্টলি, PREDOMINENTLY, প্রিডমিনেন্টলি মানে কি প্রধানত। প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডকে ভালো করে মনে রাখবে, এমসিকিউর জন্য প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। তা প্রিডমিনেন্টলি বাংলা কি? প্রধানত। আমরা সিনোনিম বলতে পারি মেনলি। তাহলে আমাদের এলাকাটা প্রধানত কি ছিল না? মুসলিম, অর্থাৎ মুসলিম প্রধানত একটা এলাকা। বাট, কিন্তু, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। ইংলিশে অনেকে কনফিউজ হয়ে যায়, QUITE আর QUIET, এই দুটো আলাদা ওয়ার্ড। একটা QUITE, কোয়াইট মানে হচ্ছে কিছুটা, আর QUIET মানে হচ্ছে শান্ত। তাহলে এখানে কি বলেছে দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, এখানে QUITE এই কথাটা লেখা আছে। তাহলে কিছু হিন্দু পরিবারও ছিল।
টি ডবল ও টু তোমরা অবশ্যই জানো, টি ডবল ও টু, টু মানে হচ্ছে তে, তে এটা একটা প্রিপোজিশন, পিআরইপিও এসআই টিআই ও এন, প্রিপোজিশন। কিন্তু টি ডবল ও টু, এই টুটা কি, এডি ভিই আরবি, অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা মানে কি, অতি, টি ডবল ও হচ্ছে অতি, খুব বেশি অর্থে টি ডবল ও ব্যবহার করা হয়, অতি। তাহলে কি বলছে দেখো, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, অনেকগুলো বা বেশ কয়েকটা হিন্দু পরিবারও ছিল সেখানে। লিভিং, এরা বাস করতো কিভাবে, অ্যামিকেবলি, ওয়ার্ডটা ভালো করে আন্ডারলাইন করে রাখবে, অ্যামিকেবলি, AMICABLY, অ্যামিকেবলির বাংলা কি, বন্ধুত্বপূর্ণ ভাবে, বন্ধুত্বপূর্ণ ভাবে। তাহলে এই যে হিন্দু আর মুসলিম, এরা কিন্তু বন্ধুত্বপূর্ণ ভাবে সেই এলাকাতে বাস করত। প্রিডমিনেন্টলি মুসলিম একটা এলাকা, কিন্তু সেখানেও কিছু হিন্দু পরিবার থাকতো, আর তারা বাস করতো অ্যামিকেবলি, বন্ধুত্বপূর্ণ ভাবে। কাদের সঙ্গে, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, খুব পুরাতন একটা গির্জা ছিল, এক্সট্রিমলি সরি, মসজিদ ছিল। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, এক পুরাতন মসজিদ ছিল। ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। হোয়ার, যেখানে, মাই ফাদার, আমার বাবা, ইউজড উড টেক, আমাকে নিয়ে যেতেন, মি, উড টেক মি, আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। সন্ধ্যাবেলা আরতি হয়, সেই সান্ধ্যকালীন প্রার্থনার জন্য বাবা আমাকে সেখানে নিয়ে যেতেন, সেই মসজিদে। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, ফেইন্টেস্ট, FAINTEST, ফেইন্টেস্ট মানে কি, বিন্দু মাত্র, বিন্দু মাত্র। তাহলে আমার একটু মাত্র বা অর্থাৎ বিন্দু মাত্র আইডিয়া ছিল না, মানে ধারণা ছিল না, ফেন্টেস্ট আইডিয়া কোন ব্যাপারে, অফ দ্য মিনিং, অর্থটার উপর। কোন অর্থ, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, সেই আরবীয় ভাষায় যে প্রার্থনাটা করা হতো তার অর্থ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, যেটা চ্যান্টেড করা হতো। চ্যান্টেড মানে উচ্চারিত হতো, যে মন্ত্র আরবীয় ভাষায় উচ্চারিত হতো তার সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি সম্পূর্ণভাবে কনভিন্স ছিলাম, কনভিন্সড, CONVINCED, কনভিন্স মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চিত। আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম, সম্পূর্ণ নিশ্চিত ছিলাম কোন ব্যাপারে, যে দ্যাট, যে দে রিচড গড, সেই আরবীয় ভাষায় উচ্চারিত মন্ত্র ভগবানের কাছে পৌঁছে যেত, এটা আমার নিশ্চিত ধারণা ছিল। when my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষরা বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে, অর্থাৎ বাবার জন্য অপেক্ষা করে বিভিন্ন ধর্মের মানুষরা মসজিদের বাইরে বসে থাকতো। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড হচ্ছে অর্পণ করা, প্রদান করা, অর্পণ করতো কি, বাউলস অফ ওয়াটার, বাউলস মানে কি, বাটি, ওয়াটার মানে তো জল, অর্থাৎ জলের বাটি অর্পণ করত, কাকে, টু মাই ফাদার, আমার বাবাকে, জলের বাটি বাবাকে অর্পণ করত। হু উড ডিপ, হু অর্থাৎ বাবা কি করতেন না, ডিপ অর্থাৎ ডুবিয়ে দিতেন, ডিপ মানে ডোবানো, হিজ ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস বলতে আঙ্গুলের ডগা, বাবা কি করতেন, আঙ্গুলের ডগাগুলোকে ডুবিয়ে দিতেন, ইন দেম, সেই জলের বাটিতে, অ্যান্ড সে এ প্রেয়ার, একটা প্রার্থনা অর্থাৎ মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার, আর এই যে মন্ত্রপুত জলটা, ওয়াজ দেন, কি করা হতো না, ক্যারেড হোম, বাড়িতে নিয়ে যাওয়া হতো, ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডসদের জন্য, অর্থাৎ পঙ্গু যারা অকেজো আছে বাড়িতে, রোগী, তাদের জন্য কিন্তু এই মন্ত্রপুত জলটা বাড়িতে বয়ে নিয়ে যেত। আই অলসো রিমেম্বার, আমার মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের বাড়িতে আসতো,
টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, সেরে ওঠার পর, কিওর্ড মানে সেরে ওঠা, সেরে ওঠার পর মানুষজন ধন্যবাদ জানাতে আমাদের বাড়িতে আসতো, এটা আমার মনে আছে। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সর্বদাই হাসতেন, অ্যান্ড আস্ক দেম, তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, দয়াময় আল্লাহকে যেন ধন্যবাদ জানায়, আমাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। এটা কিন্তু বাবা হেসে হেসে সেই মানুষগুলোকে বলতেন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, নামটা ভালো করে আন্ডারলাইন করে রাখবে, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। তোমাদের প্রত্যেকের বইয়ে কিন্তু ওই ওয়ার্ডটা ভুল আছে, একটু কারেকশন করে নেবে। LOSE আছে, ওটা কারেকশন করে সিটা যোগ করবে, CLOSE, ক্লোজ। তাহলে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, তিনি ছিলেন আমার বাবার, অর্থাৎ অফ মাই ফাদার্স, আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ওই শৈশবের গোড়ার দিকের যে সমস্ত স্পষ্ট স্মৃতিগুলো মনে আছে, ভিভিড মানে স্পষ্ট, মেমোরিজ হচ্ছে স্মৃতি, যে সমস্ত স্পষ্ট স্মৃতিগুলো মনে আছে তাদের মধ্যে একটা হলো ইজ অফ দ্য টু মেন, এই দুজন মানুষকে নিয়ে সেই স্মৃতিটা। কেমন স্মৃতি না, ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, ট্রেডিশনাল TRADITIONAL, ট্র্যাডিশনাল মানে কি, ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। অ্যাটায়ার মানে কি, অ্যাটায়ার মানে হলো পোশাক, দুজনেই ঐতিহ্যবাহী পোশাক পরতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয় নিয়ে। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, ম্যাটার্স মানে হচ্ছে বিষয়। দুজনে ঐতিহ্যবাহী পোশাক পরতেন আর বিভিন্ন আধ্যাত্মিক ধারণা নিয়ে তারা আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন প্রশ্ন জিজ্ঞাসা করার মতো সঠিক বয়সটা আমার হয়েছিল, অর্থাৎ প্রশ্ন, শৈশবের প্রশ্নকে অনেকে ভ্যালু দেয় না, আর যখন প্রশ্ন জিজ্ঞাসার মতো সঠিক সময়টা, সঠিক বয়সটা আমার হয়েছিল, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। রিলিভেন্স মানে কি, তাৎপর্য বা প্রাসঙ্গিকতা। এই প্রার্থনার প্রাসঙ্গিকতা, প্রার্থনার তাৎপর্য সম্পর্কে আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্পর্কে রহস্যজনক কিছু নেই। বাবা আমাকে বলেছিলেন প্রার্থনা সম্পর্কে রহস্যজনক কিছু নেই। রাদার, বরঞ্চ কি করে না, প্রেয়ার মেড পসিবল, প্রেয়ার অর্থাৎ প্রার্থনা কি করে, সম্ভাব্য ঘটায় এ কমিউনিয়ন। কমিউনিয়ন মানে হচ্ছে কি, মিলন। কমিউনিয়ন কথাটা লিখে রাখবে, COMMUNION, কমিউনিয়নের বাংলা কি, মিলন। মিলন, এটা মিলন ঘটায় কাদের মধ্যে, কাদের মিলন ঘটায় না, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষ এবং আত্মার মধ্যে একটা মিলন ঘটায় এই প্রার্থনা, মানুষ এবং আত্মার মধ্যে। হোয়েন ইউ প্রে, বাবা বলেছিলেন, হি সেড, যে যখন তুমি প্রার্থনা করবে, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরটাকে অতিক্রম করবে, অ্যান্ড বিকাম, হয়ে উঠবে, এ পার্ট অফ দ্য কসমস। কসমস কথার অর্থ কি, COSMOS, কসমস বলে একটা ফুল আছে দেখবে, এখানে কিন্তু কসমস মানে মহাবিশ্ব, মহাবিশ্ব। তুমি এই মহাবিশ্বের একটা অংশ হয়ে যাবে যখন তুমি প্রার্থনা করবে, তোমার শরীরকে অতিক্রম করবে আর এই মহাজগতের একটা অংশ হয়ে যাবে। হুইচ, আর এই অংশটাতে কি না, নোজ নো ডিভিশন, কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। কিসের ভেদাভেদ নেই, অফ ওয়েলথ, সম্পদের কোনো ভেদাভেদ নেই। আমাদের পার্থিব জগতে অনেক ভেদাভেদ আছে, সম্পদ ছাড়া আমরা অন্য কিছু চিনি না, অন্য কিছু জানি না, অন্য কিছু ভাবি না। সম্পদ, এজ, এই মহাবিশ্বে এজ অর্থাৎ বয়সের কোনো ভেদাভেদ নেই। কাস্ট, কোনো জাতির কোনো ভেদাভেদ নেই। আর ক্রিড, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমাদের পার্থিব জগতে এত কিছু ভেদাভেদ আছে, কিন্তু মহাবিশ্বের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিসের ভেদাভেদ নেই, আন্ডারলাইন করে রাখবে, ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, সম্পদ, বয়স, জাতি এবং ধর্ম, কোনো ভেদাভেদ এই মহাবিশ্বের মধ্যে পাবে না।
সম্পূর্ণ মহাবিশ্ব যদি তুমি কল্পনা করো নিজেকে শূন্য মনে হবে, এটা বাবা আমাকে বলেছিলেন। মাই ফাদার কুড কনভে, আমার বাবা প্রকাশ করতে পারতেন, কনভে মানে প্রকাশ করা, আমার বাবা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। কমপ্লেক্স মানে কি জটিল, স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক, কনসেপ্টস মানে কি ধারণা। তাহলে আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে প্রকাশ করতে পারতেন ইন ভেরি, খুব সহজ, ইন ভেরি সিম্পল, খুব সহজ, ডাউন টু আর্থ, কথাটা মনে রাখবে, ডাউন টু আর্থ, নোট ডাউন করে নাও, ডাউন ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ কথার অর্থ হলো বোধগম্য, বোধগম্য। তাহলে বোধগম্য কোন ভাষা, যারা বুঝতে পারা যায়, বোধগম্য কোন ভাষা না তামিল, আন্ডারলাইন করে রাখবে কোন ভাষাতে, তামিল ভাষাতে। তাহলে আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে সহজ বোধগম্য তামিল ভাষায় বর্ণনা বা প্রকাশ করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, একজন ব্যক্তি তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, নিজস্ব স্থানে, ইন হোয়াট হি রিয়ালি ইজ, বাস্তবে সে কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, কোন পর্যায়ে সে পৌঁছেছে, সেটা গুড ভালো, অর ব্যাড নাকি খারাপ। একজন ব্যক্তি সে তার সময়ে তার নিজস্ব জায়গাতে সে বাস্তবে কি আর কোন জায়গায় সে পৌঁছেছে, সেটা ভালো হোক না খারাপ হোক। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের কি না ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ হলো একটা আলাদা বা নির্দিষ্ট উপাদান, প্রত্যেকটা মানুষ আলাদা উপাদান নিয়ে এসেছে উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ম্যানিফেস্ট কথার অর্থ কি, ম্যানিফেস্ট, MANIFEST, ম্যানিফেস্ট মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট ম্যানিফেস্ট। তারপর ডিভাইন দেখো, নোট রাখবে, ম্যানিফেস্ট ডিভাইন, DIVINE, ডিভাইন হচ্ছে ঐশ্বরিক, ঐশ্বরিক, ঐশ্বরিক। আর ম্যানিফেস্ট ডিভাইন বিং, BEING, বিং মানে হলো সত্তা। স্পষ্ট ঐশ্বরিক সত্তাতে প্রত্যেকটা মানুষের কিন্তু নির্দিষ্ট উপাদান রয়েছে, সেই যেই হোক যেমন স্থানে পৌঁছাক না কেন। আজকে আমরা রাস্তার ধারে ভিখিরিকে দেখতে পারি, কিন্তু তারও একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সে নির্দিষ্ট একটা জায়গাতে পৌঁছেছে, কিন্তু তারও একটা এই পৃথিবীতে বেঁচে থাকার ভূমিকা রয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকার একটা অধিকার আছে। তাই বলছে ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়ালি ইজ, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, every human being is a specific element within the whole of the manifest divine being. So, সুতরাং why be afraid of difficulties? difficulties মানে কি অসুবিধা, তাই আমরা অসুবিধাকে ভয় পাবো কেন, সাফারিংস বিভিন্ন দুর্ভোগকে আমরা ভয় পাবো কেন, and problems আমরা আমাদের জীবনে আসা প্রত্যেকটা সমস্যায় আমরা ভয় পেয়ে যাই। তাহলে আমাদের মধ্যে যদি একটা ঐশ্বরিক সত্তা থাকে, আমরা দুর্ভোগে ভয় পাবো কেন, প্রত্যেকটা অসুবিধা আমরা ভয় পাবো কেন, প্রত্যেকটা সমস্যায় আমরা ভয় পাবো কেন। হোয়েন ট্রাবলস কাম, বাবা অ্যাডভাইস করেছিলেন যে যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো, কি বোঝার চেষ্টা করো, দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস, তোমার এই যে দুর্ভোগটা ঘটছে, তুমি যে কষ্ট ভোগ করছো, এর নির্দিষ্ট কারণ আছে, সেই প্রাসঙ্গিকতাটা খোঁজার চেষ্টা করো, প্রাসঙ্গিকতা তাৎপর্যটা বোঝার চেষ্টা করো। যখন তুমি সমস্যায় পড়বে, তুমি তোমার দুর্ভোগের সমস্যাটার কারণটা বোঝার চেষ্টা করবে। তাই তিনি বলেছেন একটা বৃহৎ লাইন আমাদের জীবনে সবার ক্ষেত্রে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, প্রত্যেকটা প্রতিকূল অবস্থা মানুষকে তার অন্তর দর্শনে সহায়তা করে দেয়। অ্যাডভার্সিটি মানে কি, প্রত্যেকটা প্রতিকূল অবস্থা অলওয়েজ সর্বদা কি করে, প্রেজেন্টস করে মানে দান করে, কি অপরচুনিটিজ মানে সুযোগ দান করে, প্রত্যেকটা প্রতিকূল অবস্থা মানুষকে সুযোগ দান করে, কিসের, ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শন, নিজেকে বুঝে দেখার জন্য। আমাদের জীবনে অসুবিধা আসে, সমস্যা আসে, আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে আমরা চলতে থাকি, আমাদেরকে বুঝতে হবে এই প্রত্যেকটা অবস্থা আমাদের কিন্তু জীবনে
খুবই উপযোগী। আমরা যদি সবসময় হাসতে থাকি তাহলে আমরা জীবনটাকে বুঝতেই পারবো না। হাসি কান্না এই নিয়ে আমাদের জীবনটা অতিবাহিত করি আমরা। তাই বলছে জীবনের সবচেয়ে বড় একটা লাইন, সবচেয়ে সত্য একটা লাইন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। টেক্সটটা মন দিয়ে পড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর অবশ্যই ভিডিওটা লাইক করবে। থ্যাংক ইউ।